আসসালামু আলাইকুম। আমরা নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের তৃতীয় অংশে এবার আছি। আলোচনা করছি। এখানে অন্যান্য বিভিন্ন প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আমরা নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, আইন, বিভিন্ন বিখ্যাত গ্রন্থের বিভিন্ন বিখ্যাত গ্রন্থের লেখক, জনক, বিভিন্ন তত্ত্ব, থিওরি নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এবার আমরা অন্যান্য প্রশ্নে আলোচনা করব। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ স্টেট বলা হয় কাকে? সংবাদ মাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। এবং এই প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন এডমান্ড বার্গ ব্রিটিশ হাউস অফ কমন্সের সংসদীয় বিতর্কে। রাষ্ট্র চতুর্থ স্তম্ভ বা ফোর্থ স্টেট বলা হয় কাকে? কাকে বলা হয়? স্টেট বলা হয় হচ্ছে সংবাদ মাধ্যমকে। প্রত্যয়টি প্রথম ব্যবহার করে এডমান্ড বার্গ ব্রিটিশ হাউস অফ কমন্সের সংসদীয় বিতর্কে। ব্রিটিশ হাউস অফ কমন্স এটা হচ্ছে নিম্ন কক্ষ ব্রিটিশ, এবং উচ্চ কক্ষ বলে হাউস অফ লর্ডস বলা হয়। তো নিম্ন কক্ষের যে বিতর্ক সেই বিতর্কে বলেন। এবং পঞ্চম স্তম্ভ বলা হয় হচ্ছে সুশীল সমাজকে বা সিভিল সোসাইটিকে বলা হয় পঞ্চম স্তম্ভ, এবং সংবাদ মাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ। কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? ন্যায়পরায়ণতা নৈতিক মূলনীতি নয়। তাহলে পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ, এটি মূলনীতি অবশ্যই। আইনের শাসন, এটিও মূলনীতি। অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতা নিশ্চিতকরণ মূলনীতি। সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ, এটি মূলনীতি নয়। অর্থাৎ ন্যায়পরায়ণতার মৌলিক মূলনীতি এটি নয়। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? যথাসময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা সততার মাপকাঠি এটাই। আর দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা, এটিও। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোনো নির্দেশ প্রতিপালন করা, এটিও। নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথারীতি সম্পন্ন করা, এটি মাপকাঠি নয়। নির্মোহ ও আমি ভুল ভুল বলতেছি, এটি মাপকাঠি। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? এখানে বাকি যেগুলো আছে তিনটা, সেগুলো সবগুলোই মাপকাঠি। বাট যখন চারটার মধ্যে একটা বেছে নিতে লাগবে লাগবে তখন হচ্ছে নির্মোহ ও নিরপেক্ষ অর্পিত দায়িত্ব যথারীতি সম্পন্ন করা, এটি বাকি সবগুলাকেই হচ্ছে টাচ করে। সুতরাং চারটার মধ্যে এই অপশনটা সঠিক হবে, যে নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথারীতি সম্পন্ন করা। নিজের কোনটি সংস্কৃতির উপাদান নয়? সংস্কৃত উপাদান নিজের কোনটি নয়? আহ প্রতীক, ভাষা, মূল্যবোধ, আইন। আইন সংস্কৃতির উপাদান নয়। সংস্কৃতির উপাদান কি কি? মূল্যবোধ, ভাষা, প্রতীক। সুতরাং এখানে যদি মূল্যবোধ থাকতে মূল্যবোধ আছে, সুতরাং এটা উপাদান। ভাষা থাকলে ভাষা, প্রতীক, প্রথা, আদর্শ, বিশ্বাস, শিল্পকলা, এগুলো সব সংস্কৃতির উপাদান। তাহলে আইন এই জিনিসটা সংস্কৃতির উপাদান নয়। আইন হচ্ছে সংস্কৃতির বাইরের একটা অংশ, যেটা রাষ্ট্র কর্তৃক অর্পিত হয়, সেটা হচ্ছে আইন। তো মূল্যবোধ, ভাষা, প্রতীক, ভাষা অবশ্যই, মূল্যবোধ তো অবশ্যই, প্রতীক, প্রথা, আদর্শ, বিশ্বাস, শিল্পকলা, এগুলো সব সংস্কৃতির উপাদান। নিজে কোনো সুশাসনের উপাদান নয়। সুশাসনের উপাদান নয় কোনটি? অংশগ্রহণ উপাদান, স্বচ্ছতা উপাদান, জবাবদিহিতা উপাদান। কিন্তু নৈতিক শাসন এটি সুশাসনের উপাদান নয়। সুশাসনের উপাদান কয়টি ও কি কি, এটা নিয়ে অনেকগুলো দ্বন্দ্ব আছে। সুশাসনের উপাদান ইউএনডিপির মধ্যে 9টি, ইউএনওর মধ্যে 8টি, তারপর হচ্ছে আহ বিশ্ব ব্যাংকের মতে 6টি, তারপর এভাবে আছে হচ্ছে সচেতন উপাদান 5টি, 4টি, এরকম করে বিভিন্ন মতভেদে, যেমন আইআরডি অনুযায়ী হচ্ছে বা কৈটিল অনুযায়ী 4টি। হ্যাঁ, তো এরকম করে বিভিন্ন ক্ষেত্র বিশেষে সুশাসন উপাদানগুলোর পার্থক্য আছে, মানে কয়টি এটার এক্সাক্ট নাম্বারটা নাই, বলা নাই, পার্থক্য আছে। তো এটার মধ্যে নৈতিক শাসন যেটি, সেটি সুশাসনের উপাদান নয়। অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো সুশাসনের উপাদান, কিন্তু নৈতিক শাসন, নৈতিকতা সুশাসনের ডিরেক্ট পার্ট নয়। তো আমরা যে সমাজে বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি কিসের অংশ? রাজনৈতিক ও সামাজিক অনুশাসনের অংশ, আইনের শাসন, আইনের অধ্যাদেশ, নাকি নৈতিক অনুশাসন? এটি নৈতিক অনুশাসন। অর্থাৎ আমরা যে সমাজেই বাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। প্রত্যাশা যে করি ভালো নাগরিক, এটা ভিতর থেকে আসে। সুতরাং এটা নৈতিকতার বিষয়, নৈতিক অনুশাসনের বিষয়। অর্থাৎ ভিতর থেকে আমরা সবাই ভালো হইতে চাই। বিপরীত বৈষম্য নীতিটি প্রয়োগ করা হয় কিসের ক্ষেত্রে? বিপরীত বৈষম্য কিসের ক্ষেত্রে প্রয়োগ করা হয়? নারীদের ক্ষেত্রে, সংখ্যালঘুদের ক্ষেত্রে, প্রতিবন্ধীদের ক্ষেত্রে, নাকি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে? পিছিয়ে পড়া যে কোনো জনগোষ্ঠীর ক্ষেত্রে নারীদের বিপরীত বৈষম্য নীতি প্রয়োগ করা হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে নয়, সংখ্যালঘুদের ক্ষেত্রে, প্রতিবন্ধীদের ক্ষেত্রে নয়, যে কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তাহলে বিপরীত বৈষম্য বলতে বলতেছি যে এখানে বৈষম্য বলতে এটা বৈষম্য হবে না, বিপরীত দিক থেকে এই জিনিসটা চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? তো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে। এবং আমাদের সংবিধানেও কিন্তু এই বিষয়টা বলা আছে। 29-এর 4-এ বলা আছে যে কোটার ব্যবস্থার বিষয়টা। তো তথ্য পাওয়া মানুষের কি ধরনের অধিকার? তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। রাজনৈতিক অধিকার না, অর্থনৈতিক অধিকার না, সামাজিক অধিকার না। রাজনৈতিক অধিকার অনেক সময় মনে হলেও হতে পারে, বাট এটা আমাদের মৌলিক অধিকার, তথ্য পাওয়া। ওকে, এটা একটু খেয়াল করে পড়তে হবে। সুশাসন প্রতিষ্ঠান নাগরিকের কর্তব্য কি? সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিক কর্তব্য সরকার পরিচালনা সাহায্য করা না, নিজের অধিকার ভোগ করা না, সৎভাবে ব্যবসা বাণিজ্য করা না, নিয়মিত কর প্রদান করা। একটু খেয়াল করি, এই চারটাই কিন্তু মনে হবে যে চারটাই তো ভালো কাজ। কিন্তু
প্রশ্ন কি সুশাসন প্রতিষ্ঠা, মানে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য নাগরিকের কর্তব্য কোনটা? নাগরিক যদি ঠিক মতন কর দেয়, তাহলে আমরা জানি না যে একজন বলেছিলেন বিখ্যাত দার্শনিক যে আহ, অর্থনৈতিক মুক্তির অনেক দরকার সুশাসনের জন্য। সো নিয়মিত কর প্রদান করলে সেটা সুশাসন প্রতিষ্ঠা একটা আহ, মানে ত্বরান্বিত করবে, সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করবে। সুতরাং অর্থনৈতিক নিয়মিত কর প্রদান করা, এখানে সরকার প্রতিষ্ঠান সাহায্য করা খুব একটা, মানে এটা করলে করতে পারে ভালো কাজ, নিজের অধিকার ভোগ করা ভালো কাজ, সৎভাবে বাসন করা ভালো কাজ, বাট এটাতে ডিরেক্টলি কোনো লাভ হবে না। সরকার যদি নিয়মিত কর প্রদান করে ডিরেক্টলি সরকারের লাভ হবে। সুশাসন প্রতিষ্ঠান নাগরিকের কর্তব্য, এটা বেশি গুরুত্বপূর্ণ সবগুলোর থেকে, বাকি তিনটা থেকে। সততার অন্যতম প্রতিচ্ছবি কি? সততার অন্যতম প্রতিচ্ছবি, সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হচ্ছে সমাজ। একটা সভ্যতা কেমন সেটা দেখে কি দেখে বুঝবো? সমাজটা দেখে বুঝবো। সেখানে নৈতিকতা বা রাষ্ট্র সুশাসন দেখে বুঝবো না, সেখানকার সমাজটা দেখে বুঝবো। অর্থাৎ আমি যদি, কেন সুশাসন না, কারণ একটা জায়গায় হতে পারে নাগরিকটা খুব অসভ্য, খুব একটা সিভিলাইজ না, বাট ওখানকার যে সরকার সে খুবই, সেই সরকারটা খুবই হচ্ছে স্ট্রিক্ট, তো সেখানে সুশাসন থাকলেও থাকতে পারে। রাষ্ট্রর ক্ষেত্রেও দেখে বুঝবো না, কারণ রাষ্ট্রটা একটা টাইপ গ্রুপ অফ পিপল নিয়ে গঠিত হয়। সরি, গ্রুপ অফ পিপল না, মানে রাষ্ট্র যে পরিচালনা করে তারা একটা গ্রুপ অফ পিপল, এমন একটা জিনিস যেটা বা ইনার ভিতর ভিতর থেকে আসে এটা। তো সমাজটা দেখে আমরা বুঝবো সভ্যতাটা কেমন সেখানে, ঠিক আছে? সমাজের অবস্থা, সমাজের মানে সমাজের সামগ্রিক অবস্থা দেখে, মানুষের আচার ব্যবহার সবকিছু দেখে বুঝবো। এবার যে বিষয়টাতে আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে কোন বিধানে? বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে তিনটি বিধানে। অর্থাৎ বাংলাদেশের দুর্নীতি যে দুদক গঠন করা হয়েছে, মানে একটা অপরাধ, সেই অপরাধটা দমন করার জন্য একদম আলাদা একটা প্রতিষ্ঠানই গঠন করে ফেলছে। বিশাল প্রতিষ্ঠান, মানে যেমন ধরুন প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান। যেমন মাদক দ্রব্য নিরসন অধিদপ্তর, মাদককে প্রতিরোধ করার জন্য মাদক, কিন্তু মাদক দ্রব্য নিরসন অধিদপ্তর অতটাও বড় না, অতটা বৃহৎ পরিসরে কাজ করে না যতটা দুদক করে। মানে যে কোনো সব ক্রাইম মিলেও যদি স্পেসিফিক কোনো ক্রাইমকে দমন করার জন্য হচ্ছে কোনো কোনো অপরাধকে দমন করার জন্য কোনো সবচেয়ে বড় সংগঠন থাকে বা সবচেয়ে বড় কোনো প্রতিষ্ঠান থাকে বাংলাদেশ, সেটা অবশ্যই দুদক। তো তার মানে দুর্নীতিকে দণ্ডনীয়টা খুব স্ট্রিক্টলি ঘোষণা করা হয়েছে তিনটা বিধান অনুযায়ী। এক, সবচেয়ে প্রথমে যে প্রাচীন বিধানটা 1860 সালে প্রণীত দণ্ডবিধি, 1860 সালে প্রণীত দণ্ডবিধি অনুযায়ী দুর্নীতি এইটা দণ্ডনীয়। দুই নম্বর বিধানটা হচ্ছে 2004 সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইন, এবং 2004 সালে কিন্তু দুদক গঠিত হয় এই আইন অনুযায়ী। এবং 2018 সালে প্রণীত সরকারি কর্মচারী বিধিমালাতে শৃঙ্খলা ও আপিল, অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য যে বিধিমালা, সেটার বিশেষ দুর্নীতি করলে কি হবে না হবে সেটা। কারণ 1860 সালের প্রণীত দণ্ডবিধি, 2004 সালে দুর্নীতি দমন কমিশন আইন এবং 2018 সালে প্রণীত সরকারি কর্মচারী বিধিমালা, এই প্রত্যেকটাই দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে এই তিনটা বিধান অনুযায়ী। এবং এখানে আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে জাতিসংঘের দুর্নীতি বিরোধী একটা কনভেনশন রয়েছে, নাম হচ্ছে ইউএনসিএসি, আনসাক বলা হয়, ইউএনসিএসি, ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন। তো জাতিসংঘের দুর্নীতি বিরোধী একটা কনভেনশন আছে, এটা খুব একটা অ্যাক্টিভ না, মাঝে মাঝে দেখা যায়। বাংলাদেশের ক্ষেত্রে এটা 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 active- এটা এটা- এটা গুরুত্বপূর্ণ। ইউএনসিএসি, ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন, অ্যাক্টিভ না বলে ভুল হবে, এটা অ্যাক্টিভ, বাট অত একটা আলোচিত না যতটুকু ইউএনডিপি, ইউনিসেফ, কিংবা হচ্ছে বাকি যেমন ইউনেস্কো, এইগুলো আলোচিত যেমন, বা সিকিউরিটি কাউন্সিল, এগুলো যেমন আলোচিত, ইউএনসিএসি অত একটা আলোচিত নয়, বাট তবুও গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে। তো জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম ইউএনসিএসি, ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন। জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয় এটি 2003 সালে। খেয়াল করবো বাংলাদেশ মানে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কমিশন, মানে আলাদা একটা কনভেনশন যখন গঠিত হলো 2003 সালে শেষের দিকে, কিন্তু 31 অক্টোবর, তার ঠিক পরের বছরে কিন্তু বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আইন প্রণীত হয়। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড যা, মানে দুর্নীতির এগেনস্টে কাজ করার একটা যখন রূপরেখা তৈরি করা হলো জাতিসংঘে, তখন কিন্তু বাংলাদেশে জোরে সোরে এটা নিয়ে কাজ করা শুরু হলো দুর্নীতির বিরুদ্ধে। তার মানে 2004 সালের যে দুর্নীতি দমন কমিশন আইন, সেটার পিছনে প্রভাবক হিসেবে কাজ করছে কিন্তু এই যে ইউএনসিএসি, এটা সাধারণ পরিষদ যখন গৃহীত হলো 31 অক্টোবর 2003 সালে। এবং এটা কার্যকর হয় 2005 সালে গিয়ে 14ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস আমাদের। 14ই ডিসেম্বর 2005 সালে। এখন বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আরেকটা তথ্য একটু জানা রাখি। শহীদুল্লাহ কায়সার, উনি কিন্তু 14ই ডিসেম্বর 2000, সরি, 14ই ডিসেম্বর 1971 সালে কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছেন, তাকে আর কখনো পাওয়া যায় নাই, তার লাশটুকু পর্যন্ত পাওয়া যায়নি। সো জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা গৃহীত হয় 31 অক্টোবর 2003, এবং কার্যকর হয় 14ই ডিসেম্বর 2005, এবং স্বাক্ষরিত হয় মেক্সিকোর মেরিডাতে। এবং বাংলাদেশ স্বাক্ষর করে 2007 সালে। বর্তমানে স্বাক্ষরকারী দেশ 191টি, জাতিসংঘের সদস্য দেশ 193টি স্বাক্ষর করেছে। ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন স্বাক্ষর করেছে 191টা দেশ, দুইটা দেশ করে নাই। কোন দুটো দেশ করে নাই সেটা আমরা খুঁজে বের করবো পরে। বাংলাদেশ স্বাক্ষর করে 2007 সালে, এটি কার্যকর হয় 2005 সালে 14ই ডিসেম্বর। এটি প্রথম সাধারণ পরিষদে গৃহীত হয় 31 অক্টোবর 2003 সালে।
জাতিসংঘ সাধারণ পরিষদ দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়। তাহলে গৃহীত হয় কবে, কার্যকর হবে কবে, এটা খেয়াল করবো। গৃহীত হয় 31 অক্টোবর 2003 সাল। 7 আগস্ট 2024 পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ আন্তর্জাতিক কনভেনশন স্বাক্ষর করে দেশের সংখ্যা হচ্ছে 191টি। এরপরে আর তেমন হয় নাই, 7 আগস্ট 2024 সাল পর্যন্ত এই তথ্যটা পাওয়া যায়। সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উদ্ভাবক উদ্ভাবক হয় যখন উদ্ভাবন হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের মধ্যে, মানে সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কখন হয়। অপশনগুলো দেখি। প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে যখন, না। সরকারি স্বার্থ জড়িত থাকে, না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে, না। সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে যখন। অর্থাৎ প্রভাবশালী কোনো ব্যক্তির ক্ষেত্রে না, যিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন ওই কর্মকর্তা নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে, তখন বলতে থাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সো সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কখন হবে, যখন যিনি সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা আছেন তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে, কিন্তু প্রভাবশালী ব্যক্তির স্বার্থ না, সরকারি স্বার্থ না, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থর কথা এখানে বলা হচ্ছে না। তো রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি? আইনের প্রয়োগের অভাব, এটা একটা অবশ্যই দায়ী। দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা, এটাও অবশ্যই দায়ী, মনিটরিং ঠিকভাবে হয় না। অসৎ নেতৃত্ব, এটাও হতে পারে, বাট সবচেয়ে বেশি যে দায়ী সেটা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধের অভাব। নিজের কোটি স্মার্ট বাংলাদেশের উপাদান, নিজের কোটি স্মার্ট বাংলাদেশের উপাদান: স্মার্ট ডেমোক্রেসি, স্মার্ট পলিটিক্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট পার্লামেন্ট, স্মার্ট সোসাইটি। আমরা জানি স্মার্ট বাংলাদেশের উপাদান 4টি। কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। এটা আমরা এভাবে মনে রাখতে পারি, স্মার্ট সিটিজেন যখন হবে তখন স্মার্ট সোসাইটি হবে, অর্থাৎ স্মার্ট মানে স্মার্ট নাগরিক হলে স্মার্ট সমাজ হবে, স্মার্ট সোসাইটি। এবং স্মার্ট নাগরিক স্মার্ট সমাজ হলে স্মার্ট ইকোনমি হবে, এবং যখন এই 3টে স্মার্ট হয়ে যাবে তখন স্মার্ট গভর্নমেন্ট হতে বাধ্য। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। তো এর মাধ্যমে আমরা আজকের যে আমাদের নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এর যে থার্ড অংশটুকু সেটিও শেষ করে ফেললাম। পরবর্তী কোনো আলোচনায় আবার আমাদের একসাথে আলোচনা হবে। আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।